পার্টি নতুন দায়িত্ব কিভাবে এগোবেন ভাবছেন? এখনও সেরমভাবে না, যেরমভাবে চলবে, যেরমভাবে পলিসি তৈরি হবে, যেরমভাবে সেট হবে, দলের দায়িত্ব যে যার উপরে ভাগ করে দেওয়া হবে, সেগুলো সেরমভাবেই চলবে। যখন তৃণমূল বিপদে ছিল 2009, তখন আমি ছিলাম, তখন ক্ষমতায় সরকার ছিল না, এবং এই বারবার ওঠানামা ছিল, কিন্তু কখনো আমরা খুব ভালো করেছিলাম, কখনো খারাপ ছিল, কখনো ভালো ছিল, কখনো প্রত্যেকবারই আমি ছিলাম, এবং 17 বছর সময়টাও কিন্তু কম নয় যেটা আমি দিয়েছি, এবং যেটা অভিযোগগুলো জমতে 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 পাহাড় জমে যাওয়ার মতন হয়েছে। সুতরাং এটা যারা ওদের সঙ্গে যা বলছে তাদের কাছে আর কোনো বক্তব্য নেই, এবং তাদেরও ভাবনা চিন্তা এতদিন কোথায় ছিল সেটা আমরা জানি, কারণ আমাদের সঙ্গে কলিগ হিসেবে আলোচনা করতো। এতগুলো লোক যখন এক সিদ্ধান্ত নিল, তার নিশ্চয়ই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত, সেই ঘটনাটা নিশ্চয়ই সবাইকে এফেক্ট করেছে, এবং সেটা যখন একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়, তখন নিশ্চয়ই সেই ফ্যামিলির যে হেড থাকে তার দায়িত্ব থাকে সবার কী হচ্ছে, কেন ভাঙছে, সেটা বিশ্লেষণ করা এবং তাদেরকে ঠিক করে নিয়ে চলা। কোথায় হয়েছে? তাহলে এতগুলো লোককে এক হতো। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআই এর সঙ্গে জুড়ে যাওয়াকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেছেন, শেষে ওটা কোন দল, নাকের বদলে নড়ুন, বিজেপির বন্ধু হব। কিন্তু বিজেপি তো দরজা খুললো না। মার্চ করার হলে সরাসরি বিজেপি না হয়ে এসব কি? বিজেপিও ওদের নিতে চায় না, শুধু ব্যবহার করছে। এক্স হ্যান্ডেল পোস্টে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কেন বিদ্রোহ করলেন সাংসদরা, এ প্রসঙ্গে কি বলেছেন শতাব্দী রায়, দেখুন। নতুন পার্টি নতুন দায়িত্ব কিভাবে এগোবেন ভাবছেন? এখনও সেরমভাবে না, যেরমভাবে চলবে, যেরমভাবে পলিসি তৈরি হবে, যেরমভাবে সেট হবে, দলের দায়িত্ব যার উপরে ভাগ করে দেওয়া হবে, সেগুলো সেরমভাবেই চলবে। যখন তৃণমূল বিপদে ছিল 2009, তখন আমি ছিলাম, তখন ক্ষমতায় সরকার ছিল না, এবং এই বারবার ওঠানামা ছিল, কিন্তু কখনো আমরা খুব ভালো করেছিলাম, কখনো খারাপ ছিল, কখনো ভালো ছিল, কখনো প্রত্যেকবারই আমি ছিলাম, এবং 17 বছর সময়টাও কিন্তু কম নয় যেটা আমি দিয়েছি, এবং যেটা অভিযোগগুলো জমতে 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 পাহাড় জমে যাওয়ার মতন হয়েছে। সুতরাং এটা যারা ওদের সঙ্গে যা বলছে তাদের কাছে আর কোনো বক্তব্য নেই, এবং তাদেরও ভাবনা চিন্তা এতদিন কোথায় ছিল সেটা আমরা জানি, কারণ আমাদের সঙ্গে কলিগ হিসেবে আলোচনা করতো। এতগুলো লোক যখন এক সিদ্ধান্ত নিল, তার নিশ্চয়ই যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত, সেই ঘটনাটা নিশ্চয়ই সবাইকে এফেক্ট করেছে, এবং সেটা যখন একটা জয়েন্ট ফ্যামিলি ভেঙে যায়, তখন নিশ্চয়ই সেই ফ্যামিলির যে হেড থাকে তার দায়িত্ব থাকে সবার কী হচ্ছে, কেন ভাঙছে, সেটা বিশ্লেষণ করা এবং তাদেরকে ঠিক করে নিয়ে চলা। কোথায় হয়েছে? তাহলে এতগুলো লোককে এক হতো। যেখানে যত দুর্নীতি, সব জায়গাতে ওদের হাত রয়েছে। যেরকম তথ্য প্রমাণ আসবে সেই ভিত্তিতেই তদন্ত এগোবে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। যেখানে যত ঘোটালা দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়, যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার পরপর 3 দিন তদন্তকারীদের আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সই জালিয়াতি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় 8.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ, এবং আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের নাম, এবং আলিপুরের অফিসে এর আগে অভিযান চালিয়েছে ইডি। আর এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে গ্রেফতার করা হয়েছিল। যে অডিও রেকর্ডিং সামনে এসেছিল, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ছিল তাতে। ইডি আজ কোন কোন নতুন তথ্যের সন্ধান পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চলেছে? দেখো অনুষা, প্রথমে তোমাকে বলি, ইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সকাল 11টা নাগাদ তলব করা হয়েছে। 11টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিতে হবে।
এবং এর আগে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দেখেছি তিনি 5,000 পাতার যে নথি ডকুমেন্ট তিনি ইডি দপ্তরে এসে জমা দিয়েছিলেন এবং সেই নথি খতিয়ে দেখার পর বেশ কিছু নতুন তথ্য এবং প্রশ্ন সামনে এসছে। টাকার লেনদেনের তথ্য রয়েছে, লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত কিছু তথ্য রয়েছে এবং যে অডিও রেকর্ডিং এর কথা বারবার সিবিআই তরফে বলা হচ্ছিল এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআই তরফে যে চূড়ান্ত চার্জশিট কোর্টে জমা করেছে সেই চার্জশিটে কিন্তু সেই অডিও রেকর্ডিং এর কথা বলা হয়েছে। সেই অডিও রেকর্ডিং এ শোনা যাচ্ছে যে কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এবং একাধিক ব্যক্তিরা সেই বৈঠক করছেন এবং বৈঠকে কিভাবে চাকরি বিক্রি হবে, কত টাকা নেওয়া হবে এবং সেই টাকার কতটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে সেই কথা কিন্তু বারবার কালীঘাটের কাকুর মুখে শোনা যাচ্ছে এবং তিনি দাবি করছেন সেই অডিও রেকর্ডিং এ যেটা বৈঠকে তিনি দাবি করছেন যে কত টাকা দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবে, তাকে কত টাকা দিতে হবে, কোটি কোটি টাকার হিসেব সেখানে, কত টাকায় চাকরি বিক্রি করতে হবে, এজেন্টদের কাছ থেকে কত টাকা তুলতে হবে, এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু চার্জশিট জমা করেছিল সিবিআই এর গোয়েন্দারা। ইতিমধ্যেই সে অডিও রেকর্ডিং সিবিআই এর কাছ থেকে পেয়েছেন ইডি গোয়েন্দারা এবং যেহেতু কোটি কোটি টাকার লেনদেনের তথ্য সেখানে রয়েছে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসছে, নাম বলা হচ্ছে, কালীঘাটের কাকুর মুখে শোনা যাচ্ছে, সেই অডিও রেকর্ডিং সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চান ইডি গোয়েন্দারা। এবং তোমাকে বলে দিই, মূলত জানো এই মামলা তদন্ত করতে গিয়ে বারবার লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানির নাম সামনে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির সিইও ছিলেন এবং তোমাকে বলে দিই মূলত টাকা কোথায় গেল, চাকরি বিক্রি করার কোটি কোটি টাকা কোথায় গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সেই টাকা পেয়েছিলেন কিনা, লিপস অ্যান্ড বাউন্সে সেই টাকা ব্ল্যাক মানি হোয়াইট করা হয়েছে না, একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখানে হাজিরা দেন ইডি দপ্তরে তাকে কিন্তু প্রশ্ন করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।